আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবে। অনেকগুলো ঘটনা ঘটেছে। নির্বাচন 12 তারিখ এবং নির্বাচন সম্ভবত হতেই যাচ্ছে, এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি। তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি। প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনায় গিয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে তিনজন প্রথিতযশা ব্যক্তি। তার মধ্যে একজন রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদিন মালিক, আরেকজন হলো নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার, এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা সকালে ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন, কিন্তু কি নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে তিনজনই একদম মুখ বন্ধ করে রেখেছেন। কেউ কোনো কথা বলেনি, কিন্তু তারপরেও যতটুকু জানতে পেরেছি যে তিনজন ডক্টর ইউনূসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন, কিন্তু কনভিন্স তো হনইনি। উল্টো তাদেরই ভাষ্য যে ইউনূস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বের করে দিয়েছেন। সুতরাং কেন গিয়েছিলেন? আবার আজকে হাইকোর্টে সহস্রাধিক আইনজীবী মিছিল করেছে। তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো এটার সাথে যদি সকালে তিনজনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি, হয়তো তারা গণভোট, সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন। এবং ডক্টর ইউনূস তারাও বলেছেন, আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস তো আসলে কারো কথা শোনেন না। তো সকালে তিনি এই কারো কথা শোনেননি। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রে 400 গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে, এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেটিকুলাস ডিজাইন হচ্ছে। সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম, কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে, সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল। কিন্তু তারা জানে না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না। অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে, এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে। সুতরাং নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনূস প্রশাসন, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে। নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো, আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন। এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফজুর, এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন। যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি, আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গন্ডগোল, ওর সাথে ওর গন্ডগোল, কিন্তু আসলে এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান। এই তিনজন এতটাই একসাথে কাজ করেছেন গত 17 মাস যে একজন বললেন যে তারা আসলে তিনজন একই মায়ের পেটের সন্তান। তো এই ক্যান্টনমেন্টের মধ্যে হা ভোটের প্রচারণা চলেছে। এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে। যশোর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে, সেজন্য তারা ওপেন কাজ করেছেন, তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন। তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে বিএনপি কি করবে? বিএনপিও তো এগুলো জানে, এমন তো না যে বিএনপি এমন যায় না। যেমন জামাত কি করেছে, তারা বুথ জ্যাম টেকনিক অ্যাপ্লাই করবে। বুথ জ্যাম টেকনিক হলো
একদম শুরু থেকে ধরেন প্রথম 500 1000 আপনার সমর্থক থাকবে, আপনার কর্মীরা থাকবে। তো ন্যাচারালি, এবং তারা ভোট প্রদান পদ্ধতিতে মানে প্রদানের গতিটাকে স্লো করে দেবে। তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা 2-3 ঘন্টা ওয়েট করে চলে যাবে, আবার অনেকে বাসার থেকে শুনবে যে ওরে বাবা বিশাল লাইন, তারা এর এমুকও আসবে না। তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত। তারা প্রচুর বোরকা কিনেছে। এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস ভোট দিতে পারে। তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে, জাল ব্যালট পেপার। তারা সিল বানিয়েছে। এসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে, এবং জামাত দুদিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে থ্রেট করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে, তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না, এই থ্রেটটাও করে আসছে। সো জামাত কিন্তু এই নির্বাচনে ইউনূসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায়, ওয়াকারদের সহায়তায়, ওয়াকার এবং ক্যান্টনমেন্টে বিভিন্ন মসজিদের ইমামরাও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, এবং ওয়াকারের যারা খুব কাছের তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য, কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে। তো এখন ডিপি ওয়ার্ল্ড, যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত, বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন, তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে। এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হলো যে ডক্টর ইউনূস তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন, এবং আহ, তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র 18 মাসের মাথায় চলে যাচ্ছেন, এইটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না। তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র 18 মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে, এটা তার কল্পনাতেও ছিল না। তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন। 2007 সালে 111-এর সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন তিনি 10 বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান, কমপক্ষে 5 বছর। কিন্তু তখন সেই জেনারেল মঈনরা এটা রাজি হয় নাই, কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে, 10 বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার। তারপরে তিনি লেগেছিলেন। এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছে থাকতে চান, এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, স্যার আপনি 50 বছর থাকেন, এটা কিন্তু সেখান থেকেই এই প্রচারণাটা চালানো হয়েছে, এবং ইউনূস সেন্টার পয়সা দিয়ে এই প্রচারণাটা চালিয়েছে। কিন্তু কেন 18 মাসের মাথায় চলে যেতে হচ্ছে, এটা নিয়েই ডক্টর ইউনূসের ভীষণ দুঃখ। তিনি ব্যক্তিগত আলাপে সেখানে কয়েকজন আমলা ছিলেন, তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে। কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে, এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দাগালেন, ভারতের 7 সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন, 7 সিস্টারকে অস্থির করবেন, এবং আসার পরেও বলেছেন। তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন। তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন, এবং আমেরিকা ভারতের সাথে মিটে গেছে, আমদুদ মিলে গেছে, এখন আটি ইউনূস পড়ে আছে। আর আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার হয় না, সুতরাং ডক্টর ইউনূসকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। এবং পলিসি লেভেলের শেষ দিকে যা কথাবার্তা আমেরিকা ডক্টর খলিলকে বলতেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা ডক্টর ইউনূসের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করতেন না। তারা ডক্টর ইউনূসের উপরে এতটাই ফেড আপ ছিল। ডক্টর ইউনূস যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন তিনি ফেল করেছে। আগেও বলেছি যে করিডোর, এই যে মিয়ানমারের সাথে করিডোর দেওয়া, সেখানে তিনি ফেল করেছেন। পোর্টটা দিয়েও দেখেন আলটিমেটলি স্ট্যান্ড করতে পারলো না। দেশে সুশাসন বলে তো তিনি কিছু এস্টাবলিশ করতে পারেননি, তিনি মবের শাসন এস্টাবলিশ করেছেন, তিনি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। এবং দেখেন তিনি আসার পরে কিন্তু প্রথম দিকে খুব বিদেশে ইন্টারভিউ দিত, প্রতি মাসে সদল বলে বিদেশে যাইতো, এখন কিন্তু তার আর ইন্টারভিউ তেমন আমরা দেখি না, তার বিদেশ সফরও বন্ধ হয়ে গেছে। সো
এই সব মিলিয়ে ডক্টর ইউনূস খুব বাটে আছে এবং যমুনায় বিদায়ের সুর বেজে গেছে। তাকে মোটামুটি এক ধরনের, তিনি তো সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন, এখন তিনি নিজে অপমানিত হয়ে বিদায় নেবেন। শেষ চেষ্টা তিনি করবেন তার পছন্দের দলটাকে ক্ষমতায় আনার জন্য, এবং তিনি মোটামুটি যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতায় আনতে চাইবেন, কিন্তু সেটা তারা পারবেন কিনা, নির্বাচন যেদিন শেষ হবে বিকেলে, তারপর থেকেই দেখবেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এবং তারা কে কিভাবে নির্বাচনী ফলাফলটাকে নিজেদের অনুকূলে আনতে চায় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আওয়ামী লীগের নির্বাচন বর্জন, প্রবাসীদের ভোট, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তা আমাদের বোধে আসলো যে এই সমস্ত জামাতি হেফাজতিরা শেখ হাসিনার পতন ঘটলে, এই সরকার উঠে গেলে এই সমস্ত হাঙ্গর হায়নারা চলে আসবে, এই কুমিরেরা চলে আসবে, তিনি জানতেন না? আমাদের মাথায় ঢুকে তিনি জানেন না? জানতেন। জেনে শুনে তিনি বিষ করেছেন পান। এখন তারই লেজে আগুন লাগছে। ওগুলো দায় সারা গোছের। ওর শুধু নাগরিকত্ব ওর ওর বিরুদ্ধে মামলা করলো না কেন? নারী অধিকার, এটা যদি আওয়ামী লীগেরা বলতো, এতক্ষণ আওয়ামী লীগের কেউ, এতক্ষণ মামলা কয়টা হইতো জানেন? কয়েকশো মামলা হয়ে যাইতো এতক্ষণ। নারী সংগঠন মামলা করতো, ব্যক্তিগতভাবে মামলা করতো, আওয়ামী লীগের কেউ বললে, এমনকি বিএনপির বললে এতক্ষণ মামলা হইতো। জামাতের আমির বিরুদ্ধে মামলা করে না কেন? আর ওর নাগরিকত্ব, ওর শুধু বাতিল কেন? ওর এই জামাতের সাদা শকুনের শুধু নমিনেশন বাতিল, ওর নাগরিকত্ব বাতিল করতে হবে। এত সভ্য জগতের মানুষ না। আরে সোজা ওই যে এর 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 পায়ে ওই তোষাবাটের দড়ি দিয়ে বেঁধে একেবারে এরকম ঘুরায় ঘুরায় আফগানিস্তানে পাঠাতে দরকার, আর নইলে পাকিস্তানে। এই দেশে তো নাগরিক, এ তো সভ্য দেশের নাগরিক হওয়ারই যোগ্য না। সে তার শুধু নমিনেশন বাতিল করবে কেন? এর জেলে থাকতে হবে। মোশাররফ মিশুরা এগুলো জানতো না? তারা যে আজকে আন্দোলন করলেন। আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি দেখলাম, আমি ভিডিওটা দেখেছি, সেখানে আরেকজন নারী নেত্রী ছিলেন, ছাত্র নেত্রী, বিখ্যাত তিনি, দেখলাম তার পাশে। এতদিনে মনে পড়লো, লাল বদর তো হয়েছিলেন, লাল বদরই এখন বুঝেন কেমন লাগে? তো আমরা সবাই নামাবো, লাল বদরকেও আমরা গাছের থেকে নামাবো, বান্দর হনুমানদের নামাবো, আবার যারা পোশাকি বান্দর আছেন তাদেরও আমরা নামাবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতান্ত্রিক শক্তি, নারী অধিকারের পক্ষের শক্তি, মানবতাবাদী যারা, সাম্যবাদী যারা, ৭২-এর সংবিধানের পক্ষে, আমরা অবশ্যই এই সমস্ত বান্দর হনুমান তেন্দর, সেটা লাল বদর হোক আর নীল বদর হোক আর জামাতি টুপিয়ালা বদর হোক, সবগুলোকে আমরা কাছে থেকে নামাবো। জাহেদুর রহমান, এটা তো মান্না ভাইয়ের পেতিপাড়া। এর কাজ হলো কি জানেন? সারাদিন ভারত বিরোধিতা করা, হিন্দু বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা, আওয়ামী লীগ বিরোধিতা করা। এরা হলো সিংকুব আহমেদ দালাল। নুরুল কবির নিয়ে বহু পোস্ট দিতাম যে উনি বড় বিরাট বড় বীর, ডিজিএফ, ওই মইনিউ সরকারের আমলে ডিজিএফ এর বিরুদ্ধে তার শক্ত অবস্থান, আমি তাকে স্যালুট করতাম, পোস্টও দিয়েছি অনেক, তাকে নিয়ে অনেক গর্ব করতাম। কিন্তু এই লোকটা আসলে ভেতরে ভেতর তো সিংকুবাম। তারা সিংকুবামের ৩ কাম মনে রাখবেন। সিংকুবামের ৩ কাম, আর কোনো কাম নাই। মুসলমানের যেমন ৫ কালেমা, ৫টি স্তম্ভ, সিংকুবামের ৩টি কালেমা, ৩টি স্তম্ভ। তো মুসলমানের গুলো তো আপনারা সবাই জানেন, কিন্তু সিংকুবামেরটা জানেন না, আমি বলে দিই। সিংকুবামের ৩ কাম: বঙ্গবন্ধু, ভারত, আওয়ামী লীগের বদনাম। আবারও বলি, সিংকুবামের ৩ কাম: বঙ্গবন্ধু, ভারত, আওয়ামী লীগের বদনাম। আর কোনো কামই নাই তাদের। এরা ছলে বলে যেন তেন কৌশলে, এরা যদি নামাজ পড়তে যায় ওইখানে ওইটা বলবে, এরা যদি মদ খাইতে যায় সেখানে ওই ৩টা কাজ করবে, এরা যদি ব্রথেলেও যায় এই কাজ করবে, এরা যদি মক্কাতে যায় এই কাজ করবে। এদের কাজই এটাই সিংকুবামদের। সিংকুবামেরা জামাতের চাইতে, জামাত যদি দিনে ৫ বার নামাজ পড়ে, আরেকবার তাহাজ্জুদ নামাজ ৬ বার, মনে করেন দিনে ৫ বার আজান দেয়, এই স্বাধীনতা বিরোধী মৌলবীরা, কারণ বাংলাদেশের 99% মৌলবী স্বাধীনতা বিরোধী, এটা বলতে অনেকে লজ্জা পায়, খোদ আওয়ামী লীগেরও একটু লজ্জা পায়। আমার তো ভাই এমপি হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না, মেয়রও হইতে হবে না ঢাকা, তাই আমি এগুলো বলতে পারি, বলবো, বলে যাবো। এমনকি একজন আলেমের নাম বলতে পারবেন যিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বা বাংলাদেশের পক্ষে ছিল? একজন আলেমের নাম বলে। আমি আজ পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশে কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো বড় মৌলানা যারা আমরা চিনি নামে ডাকে, যে একজন আসছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে। নট এ সিঙ্গেল ওয়ান। তাও 99% বললাম কেন, 1% হয়তো আমার ভুল হইতে পারে, এটা ধরে রাখলাম। এটা বলা অনেকেই আমি জানি, যেটা বললে খোদা আবারও বলা, আওয়ামী লীগের লোক রাগ করে, হয়তো আপনিও রাগ করবেন কিনা জানি না, বা আপনার দর্শকরা রাগ করবে কিনা জানি না, বা আমাদের দর্শকরা, কিন্তু আমাকে ভাই বলতে হবে, আমি ডক্টর হুমায়ুন আজাদের তরিকা নিছি ভাই, সমালোচক হইতেই হবে আমাকে।
সবারই চিন্তা করেন না, আপনারা আওয়ামী লীগেরও যখন ক্ষমতা আসবেন তখন আপনাদের সমালোচনা করবেন, কোনো চিন্তা করেন না। আমারও তো ভালোবাসেন, ঠিক আছে, এই জন্য আপনাদের শ্রদ্ধা, বেশি ভালোবাসেন না, আহত হইতে পারেন। কারণ আপনারাও যখন ক্ষমতায় আসবেন, আপনারা যখন বাংলাদেশে ৭২-এর সংবিধানের বিষয়ে আপনারা আপোষ করবেন, আপনারা যখন গণতন্ত্রের বিষয়ে আপোষ করবেন, আপনারা যখন মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে আপোষ করবেন, তখন অবশ্যই আমি আপনাদের সমালোচনা করব। অবশ্যই আমি আপনাদের নারী অধিকারের বিষয়ে যখন আপনারা মৌলবাদী শক্তির সাথে কোনো কালে যদি আপোষ করেন, অবশ্যই আপনাদেরও ঠিক এইভাবেই সমালোচনা করবো যেভাবে এখন করতেছি, যেটা বলতেছিলাম। এমনকি বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন আপনারা উল্টাপাল্টা কিছু করবেন, এইভাবেই বলবো, কোনো সন্দেহ নাই, এটাই কাজ। আরো বলবো যে তৃণমূল কর্মী যারা আছে আওয়ামী লীগের, যারা এখন নিপীড়িত তাদের প্রতি যখন বঞ্চনা করবেন, আমি শেখ ফরিদ ছাড়বো না আপনাদের যতক্ষণ বেঁচে আছি। আমি জানি আপনারা ভাইবেন না যে আওয়ামী লীগ ক্ষমতা এলে আপনারা চা খাওয়ার দাওয়াত দিলে যাবো না, আমি জানি যাওয়া যাবে না। কারণ হলো যে আপনারা তৃণমূল কর্মীর সাথে আওয়ামী লীগের আপনারা অবিচার করবেন, সেই জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কথা বলতে হবে, এবং আমাকে কেনা যাবে না, আমাকে মুখ বন্ধ করা যাবে না। আমাকে ওই হাদির ভাইয়ের মতো যদি আপনি হাই কমিশনার, কেন হাই কমিশনার বানায় দেন, তারপরে আমাকে আপনারা মুখ বন্ধ রাখতে পারবেন না, এমপি মন্ত্রী বানাইলেও না। ওগুলো কোনোদিন চিন্তাই করেন না। আমার এমপি মন্ত্রী বানানো মানে ওই যে জননেত্রী শেখ হাসিনা একটা মজার কথা বলতেন, সুরঞ্জিত, আমার শ্রদ্ধা এবং পছন্দের একজন রাজনীতি, বাংলাদেশে অনেকেই আমার পছন্দের ২০-৫০ জন আছেন, তার মধ্যে তিনিও একজন। তার সম্পর্কে জননেত্রী শেখ হাসিনা বলতেন যে আলীর পায়ে বল, কোন দিকে যে গোল দেয় ঠিক নাই। আমিও কিন্তু তাই আমার ব্যাপারে আপনারা অত ভালোবাসেন, ঠিক আছে, বেশি ভালোবাসেন না, মানসিকভাবে আহত হইতে পারেন। ভালোবাসা ভালো, বেশি ভালোবাসা ভালো না। যেটা বলতেছিলাম, আপনি যেটা বলেন যে দুই বদমাইশ, শোনেন, ২০২৪ সাল আমি খুব গভীর ভাবে চিন্তা করে দেখেছি। ২০২৪ সাল না আসলে এই সমস্ত লাল বদর, নীল বদর, হলুদ বদর, কালো বদর, লাল বদর, সাদা বদর, বেনিয়া আশকলা, ৭টা রং নিয়ে ছোটবেলা পড়তাম, মনে রাখতাম ৭টা রং, বেনিয়া আশকলা, বেগুনি রঙের, আসমানি রঙের, এই বদরদের আমরা চিনতে পারতাম না। এই যে দেখেন জায়েদুর রহমান এক বদর, কোথাও জায়গা পায় নাই, জানে যে কোথায় ঢুকা যাবে, ডাইরেক্ট জামাতে যাইতে পারবে না। জামাতে আসলে তো এগুলো আধা নাস্তিক এবং বদমাইশ, ঠিক আছে, এগুলো হলো আধা নাস্তিক। অর্ধেক হলো গণতন্ত্রের প্রগতিশীলতার মুখোশ পরা, তাই চাই মান্না ভাইয়ের দলে যোগ দিছে, ঠিক আছে। মান্না ভাইয়ের ওইখানে, মান্না ভাই ছাড়া তার কোনো আইডেন্টিটি নাই, ওইখানে গিয়ে যোগ দিছে, কারণ অন্য জায়গায় তোর চান্স দিবে না। এরা তো ডাইরেক্ট আবার জামাতে যাইতে পারে না। মেজর আখতারুজ্জামানের মতো বা অলি আহমদের মতো জামাতের সাথে ডাইরেক্ট যাইতে পারে না, লজ্জা পায়। এই জন্য তারা ওই সমস্ত দলে ঢুকে সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা করবে। এদের করতে হবে আওয়ামী লীগ বিরোধিতা। আওয়ামী লীগ কিন্তু তার শত্রু চিনতে পারে, আমরা কিন্তু এগুলো তো ভালো হয়েছে। ২০২৪-এ ৫ই আগস্ট না হলে এদের চিনা এই মুখোশ উন্মোচিত হইত না। মানুষ শুনেন, আওয়ামী লীগের বিরোধিতা, ধরেন আওয়ামী লীগের কাজের আমিও বিরোধিতা করতে পারি, সমালোচনা করতে পারি। ধরেন ৭২-এর সংবিধানে সাহস করলো আবার মৌলবাদীদের সাথে, আমি অবশ্যই তীব্র সমালোচনা করবো, কোনো সন্দেহ নাই, বরং এর চেয়ে বেশিও করতে পারি এখন যা করি। কিন্তু তাই বলে কি আমি আওয়ামী লীগের সাথে বিরোধিতা করতে গিয়ে জামাতে যোগ দিব, জামাতের পক্ষে বক্তব্য দিব? এটা তো আমার পক্ষে কোনোদিন সম্ভব না, নেভার এভার। গলায় যদি ছুরি ধরে তাও না, হাতের সামনে যদি মানে হীরার টুকরা এনে দেয় তাও সম্ভব না। কিন্তু এই যে লাল বদর, নীল বদর, এদের চরিত্র কিন্তু পাল্টাই নাই। এই যে দুইজনের নাম বললেন, এই হলো ভাষানিপন্থী, এই যে নিউ এজের, উনি দেখবেন ভাষানির ব্যাপারে খুব উদার। এই সমস্ত বাম যারা, এই ভাষানি বাম, চিঙ্কু বাম, বামদের কাজ কি? এরা আসলে কি? এরা হচ্ছে মূলত আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী না, সরাসরি করবেন এরা। এরা দেখবেন মুক্তিযুদ্ধের পয়সা হাইদুর রহমান দেখেন না, মুক্তিযুদ্ধ বিরোধিতা ডাইরেক্ট কোনো শব্দ তার নাই। আপনি নিউ এজের এই আমার পরম শ্রদ্ধেয় ছিলেন একদা কবির ভাইয়েরও কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পয়েন্ট নাই, কিন্তু এদের কাজকর্ম দেখবেন সব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমি বললাম যে আমি আপনার বিরুদ্ধে না, কিন্তু আমি যা করি সব আপনার বিরুদ্ধে চলে যায়। দালমে কুস্তাকালা হয়, আপনি বলতেছেন আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কিন্তু আপনি আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে, তাহলে জামাতের বিরুদ্ধে দল হিসেবে বিচার করার কথা মুখে আনে না কেন? এটা বলে ভালো করছে। আমরা আগামীতে জামাতকে দল হিসেবে বিচার করবো, আবার দল হিসেবে বিচার করব, শিবিরকে দল হিসেবে বিচার করবো, সিংকুমানদের দল হিসেবে বিচার করব। সেই দিন এই দুইজনের বয়ানি দিব। বলতে দেন, দোয়া করেন। এদের মুখে ওই যে জামাতের তাহের নাকি কাফের নাকি পায়ের, ওর মতো বলি যে দোয়া করি এরা আরো এরকম কিছু বলুক, যাতে আমাদের ভবিষ্যতে এদের বিরুদ্ধে কাজ করতে আইনত কোনো বাধা না থাকে, বক্তব্য যেন নতুন করে না দিতে হয়। তাদের বক্তব্য আমরা তাদের শুনিয়ে দিব। আমরা যখন জামাতের দল হিসেবে বিচার করব, আমরা যখন হেফাজতের দল হিসেবে বিচার করব, আমরা যখন বিএনপির দল হিসেবে বিচার করব, সিংকুমানদের দল হিসেবে বিচার করব, তখন দেখবো আমরা জাহেদুর রহমান, কালাবাড়া, এই পেতিবাড়া মান্না ভাইয়ের
আর ওই যে কি নিউ এজের যিনি আছেন দেখবো তিনি তখন কি বলেন। দলের প্রধানের সাথে এটা মিলল না তো, ওনার দলের সাথে প্রধানের সাথে তো ওনার সাথে মান্নানের দলের আর সম্পর্ক আছে কিনা তাও কিন্তু আমরা বুঝি না কিন্তু। উনি দলের নেতা, তো জাহিদুর রহমান তো তার দলের নেতা। তার দলের নেতা দেখে একটু মান্না ভাই তোমার শ্রদ্ধাভাজন, সেই জন্য একটু কম শোলায়, নইলে জাহেদুর পেতি পাঠারে, ওই পেতি পাঠা তেল চোরার মতো, মানে হইতে মানে ছিঁড়তে পারবে না। কি খারাপ কথা আসে আপনার এখানে, তো সেন্সর আছে, আপনি ভদ্রলোক, আমি ভাই অত ভদ্রলোক না, আমি স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি। ওই যে দুই টোকাই ইউটিউবার আছে না, লম্বা লম্বা কথা বলে, একটা ফ্রান্স একটা আমেরিকায়, ওর দাদা ক্ষমতায়, ওরা এত জনপ্রিয় নাকি বাংলাদেশে, তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এত বড় একেবারে খালেশ্বর খাল, আমরা এখানে তো সেন্সর আছে তাই উচ্চারণ বিভাগ করলাম, এত খালেশ্বর খাল, তাদের খাল মাটির নিচ দিয়ে সেচতে যায়, আসতে বলেন না দেশে। তারা বলে আমরা পালায় থাকি, আত্মগোপনে থাকি, তারা কোথায় থাকে? এত মর্দ ইউনুসের দেশে থাকতে বলেন, আর ওই দুই ইউটিউবারের দেশে আসতে বলেন। ওর দাদারাই তো ক্ষমতায়, ওর খালুরাই তো ক্ষমতায়, ওর বাইস্তারাই তো ক্ষমতায়, আসে না কেন? এত বড় মর্দরা আসে না কেন? আসতে বলেন, আর ডক্টর ইউনুসের থাকতে বলেন 12 তারিখের পরে, পালায় না যেন। তারপরে দেখেন কি হয়। এই 12 তারিখের পরে বাংলাদেশ একটা ফাঁদে পড়ে যাবে, এমন একটা ফাঁদ, যে ফাঁদ থেকে না তারেক রহমান বের হইতে পারবে, না জামাত বের হইতে পারবে, না না এই আদম ব্যাপারে ইউনুস বের হইতে পারবে। আপনি নিশ্চিত থাকেন এই ফাঁদ থেকে বের হইতে পারবে না। বাংলাদেশের জনগণ সে দুর্বল মনে করে না, মনে করছে এখন তো আষাঢ় মাস, মাটি তো নরম, বুঝতে পারছেন? আষাঢ় মাসে মাটি নরম থাকে, ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল নরম থাকে, বৈশাখ মাসে আম নরম থাকে, কিন্তু চৈত্র মাসে যে কি ঘটে এটা বোধহয় ভুলে গেছে। নির্বাচন মনে করেন না আপনারা, শুধু নির্বাচন না, আমি তো বললাম স্ট্রিট পিপলের সাথে কথা বলি, আমি তো ওই এসপি ডিসি ওগুলো কথা বলা বাদ দিছি, রাজনীতিবিদ নেতা কথা বলা বাদ দিছি, কারণ তারা হিসাব করে কথা বলে, তারা জানে কিন্তু সত্যটা বলবে না, এড়িয়ে যাবে সাধারণ, মানে কারণ তারা কখনো চাকরি ভয়ে, কোনো ব্যবসার ভয়ে, কখনো তার রাজনৈতিক আদর্শ তো নাই কারোরই, তার রাজনৈতিক কৌশলের কারণে সে কথা কম বলবে, না হয় বেশি বলবে, সত্যটা সে বলবে না, সত্য জানলেও এড়িয়ে যাবে। যেমন আপনি যদি এখন এই নিউ এজের আর ওই নিউ এজের এডিটরকে যদি জিজ্ঞেস করেন, ওই আর যদি ওই কালাপাড়া এই কি পেতিপাড়া, এই যে জাহিদুর রহমানকে জিজ্ঞেস করেন, মান্না ভাই পেতিপাড়া, যে ভাই আপনি যে ওই দলীয় বিবেচনায় যে দল হিসেবে যে আপনি আওয়ামী লীগের বিচার চাইলেন, দল হিসেবে জামাতের বিচার চান না কেন? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা তো একটাই, আপনি সিংকুবাম, আপনার 3 কাম আওয়ামী লীগ, ভারত এবং বঙ্গবন্ধুর বদনাম। আওয়ামী লীগের নাম শুনলে আপনার চুলকায়, আর জামাতের নাম শুনলে খুব আরাম পান, ওগুলো আমরা বুঝি। তো এরকম একটা সত্য তখন এড়ায় যাবে, তখন তারা দেখবেন পাশ কাটে এইটা বলবে ওইটা বলবে, ডাইনে যাবে বামে যাবে, আসল জায়গায় ঢুকবে না। জামাত যদি 80টি সিট পাওয়ার যোগ্যতা থাকতো, তাহলে প্রথমে জাহিদুর রহমানরা আগে ওই শাহবাগে ঝুলাইতো, এই জাহিদুর রহমানরা আগে ঝুলাইতো। এটা কি জাহিদুর রহমান পেতি পাঠা জানে? আওয়ামী লীগ বিএনপির ঝোলানোর আগে ওরা ঝুলাইতো। নির্বাচন হোক বা না হোক, আসন কে কম পাইলো কে বেশি পাইলো তাতেও যায় আসে না। 12 তারিখ আসলে ইউনুস একটা ভেজাল বাজাইতেছে, ভেজাল বাজানোর জন্য এটা করতেছে, কিন্তু এই ভেজালে ইউনুস আটকে যাবে। এই পেতি পাড়া মান্না ভাইয়ের জাহিদুররাও আটকে যাবে, কোন সন্দেহ নাই, এরাও আটকে যাবে, পুরো বাংলাদেশটা আটকে যাবে। এরা কিন্তু সব নেতাদের ভাবতেছে, জনগণ কি ভাবতেছে বলে না কেন? এই দেশের জনগণ কি নিয়ে ভাবে? জাহিদুর রহমান বলেন যে এটা নিয়ে একটা আলোচনা করতে, বাংলাদেশের জনমত নিয়ে কথা বলতে। বাংলাদেশের জনগণ কি ভাবতেছে? বাংলাদেশের জনগণের অর্থনীতি কোন জায়গায়? অবশ্যই উনি ফান করছে, আমি তো আপনাকে বললাম যে মূল ভীতিটা অন্য জায়গায় ভাই। মূল ভীতি হচ্ছে যে ওই যে 1-1.5 যে জঙ্গি যারা আসছে, যেসব জঙ্গিগুলোকে 5ই আগস্ট পর ছেড়ে দেওয়া হয়েছিল, এই সমস্ত জঙ্গি পাকিস্তানের আইএসের জঙ্গি এবং তুরস্কের কিছু জঙ্গি মিলা এই মুহূর্তে আপনার বাংলাদেশ ভারত বর্ডারে আছে। এবং এইটার সমস্ত সচিত্র প্রতিবেদন ইন্ডিয়ার গভর্নমেন্ট গত 3 দিন আগে সরকারকে দিছে। সরকারকে বলা হয়েছে যে এদেরকে ধরো, না হলে আমরাই মারবো। ইন্ডিয়ার ওই ক্যাপাসিটি আইসা এগুলোর মারার, এইটাই হচ্ছে সমস্যা। আপনারা যে চিন্তা করেন, দিলে তো আর্মি দিলে তো পুরো বর্ডার এরিয়া দিয়ে, জাস্ট 8 কিলোমিটার কেন, কোন 8 কিলোমিটার সেটা কি বলছে? বলে নাই। যশোর, রাজশাহী, না রাশেদ হায়দার ভাই 8 কিলোমিটার সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে সেনাবাহিনী থাকতে পারে।
এই ওইটা হচ্ছে 8 যে এক কথা কিলোমিটারের সীমান্ত ভিতরে থেকে সেনাবাহিনী ঢুকে না, এটা হ্যাঁ, এটা একটা সীমান্ত আইন আছে, আন্তর্জাতিক রুলস ভাই আছে। আপনাদেরকে আগে শুধু বললাম না বর্ডার যে গার্ড থাকে। সীমান্ত আইনের রুলস আছে যে সেনাবাহিনী ঢুকবে না, কিন্তু ওই যে সেনাবাহিনী তো ঢুকে না, ঢুকবে তো বিজিপির নামে সেনাবাহিনী ঢুকবে, ডেপুটেশনে যায়। যদি পরিচয় থাকে কোনো সেনা অফিসারের সাথে জিজ্ঞেস করে দেখেন আমার কথা মিথ্যা কিনা। সেনা অফিসাররা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় শুধুমাত্র ডিপুটেশনে বিজিবিতে যাওয়ার জন্য, কারণ ওখানে চোরাচালানের স্বর্গরাজ্য, পয়সা কামায়। প্রতিটা সেনা অফিসার চিন্তা করে লাইফে একবার মিনিমাম 2 বছর জায়গা থাকতে হবে। আপনার মনে আছে কেন এই সেনা বিডিআর বিদ্রোহ হয়েছিল? 2009 বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল? এই সব কারণে। বিডিআরদের যত বড় অফিসার হোক সব কিন্তু সেনাবাহিনীর ডিপুটেশনে আইসা, বিডিআরদের নিজস্ব কোনো অফিসার হাইয়ে যাইতে পারে না। ওই যে আপনাদের বললাম ভাই, এই জঙ্গিদের বাঁচাইতে বা জঙ্গিদেরকে আরো অস্ত্র সাহায্য করার জন্য সেনাবাহিনী ঢুকবে। এই দুইটা, যে জঙ্গিদের উপর আক্রমণ করলে সেনাবাহিনী ঠেকাবে, আর সেনাবাহিনী জঙ্গি সেনাবাহিনী এক হইয়া হয়তো একটা ফাইট দিবে। ইন্ডিয়ার ভিতরে ওদের একটা আক্রমণের প্রচন্ড খায়েস আছে। আর এই খায়েসটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে এই যে পাম্পাস পরা সাবেক কিছু সেনা কর্মকর্তা, তারপরে যে আজমির, এরা হচ্ছে যে মূল চালাইতেছে এরাই। এরা যা বলতেছে, এই মৌলবাদী সেনা সদস্যরা যা বলতেছে এখন স্বরাষ্ট্র তাই বলতে বাধ্য। যে কথাটা যায়, আপনার সর্বপ্রথম আপনাকে বলি যে নোয়াখালীর 2 স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গুলিবিদ্ধ। এই মাত্র একজন স্বতন্ত্র প্রার্থী, নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ এই মাত্র। এবার আসে ইঞ্জিনিয়ারিং। দেখেন, উপদেষ্টা পরিষদের মধ্যে 60% উপরে এরা চাইতেছে যে কোনো ভাবে একটা নির্বাচন হয়ে যাক, কে জিতবে কে হারবে তাদের কোনো দায় দেনা নাই। তাদের মধ্যে 9 জন উপদেষ্টার পরিবার অলরেডি বিদেশে চলে গেছে। 13 জন উপদেষ্টা এরা বিদেশি পাসপোর্ট, এদের দরকার নেই। বাকি আরো 6 জন কি 7 জন শুধুমাত্র উপদেষ্টা না, উপদেষ্টার সাথে এখানে এই যে আপনার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা কি বাহারুল ইসলাম মনে হয় সম্ভবত, সেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট তোলার অ্যাপ্লিকেশন দিয়ে খুব দ্রুত পাসপোর্ট দিতে হবে। এবং ম্যাক্সিমাম উপদেষ্টা যাদের বাংলাদেশি পাসপোর্ট, কূটনীতিক পাসপোর্ট ছিল, তারা বাংলাদেশি পাসপোর্ট নিছে। এবং বেশ কিছু ছাত্র নেতা, ব্যবসায়ী, পুলিশের কর্মকর্তা এরা অলরেডি পশ্চিমা বিশ্বের ভিসা নিয়ে নিছে, আমেরিকা, টার্কি, বিভিন্ন। 184টা টিকিট হয়েছে, যেটা 12 তারিখ 13 তারিখের ফ্লাইট। তার মানে 12 তারিখ রাতের 2টা থেকে 13 তারিখ সকাল 9টা পর্যন্ত এই ফ্লাইট গুলো আছে, বিভিন্ন উপদেষ্টাদের ফ্লাইট। টার্কি, কাতার, কুয়েত এবং এয়ার আরবিয়া, এই 4টা 148টা টিকিট পাওয়া গেছে, ওয়ান ওয়ে টিকিট সব। আর ওই যে বললাম 60% চাইতেছে কোনো মতো একটা নির্বাচন হোক, আমরা ভাগি ভাই, আমরা থাকবো না 12 তারিখের পরে একদিনও। আর বাকি যারা আছে এটার মধ্যে ডাক্তার ইউনূস একজন, ওরা চাইতেছে ওই যে আপনাকে আগে বলছিলাম যে বিএনপি পাবে 48, জামাত পাবে 38, আর বাকিগুলো অন্যান্য পার্টি পাবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। এবং ডাক্তার ইউনূস নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাব কইরা, এবং আর 2 জনকে, একজনকে আপনার উপরাষ্ট্রপতি করা হইতে পারে আপনার জামাতের আমিরকে, আর কি বলে আপনার তারেক জিয়াকে করা হইতে রাশেদ হায়দার ভাই, আপনি যেটা বলছেন এটা আরো একদিনও বলছেন, ঠিক আছে ফাইন। এটা অনেকটা ওই যে কি বলে, এটা অনেকটা জাতীয় সরকার টাইপের কথা, ঠিক না? এখন এরাই চাচ্ছে প্রশ্ন ইলেকশন হলো, ইঞ্জিনিয়ারিং। এই যে বলছেন সে ইঞ্জিনিয়ারিং না হলে এটা কিভাবে করবে? এটা কি আদৌ সম্ভব? এই না, এইটাই তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা যে হচ্ছে এটা কিন্তু আগে থেকে অনেকে বলতেছিল যে এই ধরনের, মাগার বিএনপি বুঝে নাই। বিএনপি দেখেন আপনার সবকিছু শেষ মুহূর্তে যাই বুঝে, মানে যখন আর করার কিছু থাকে না। কিন্তু কথা হচ্ছে দলিল দস্তাবেজ সিগনেচার কিন্তু আগে কইরা ফেলায় বিএনপি, এরপরে যায় বুঝে যায় হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বাদ দেন আপনি একটু। এখন ফখরুল ইসলাম বলতেছে, ওদের পিআর টিমের প্রধান বলতেছে, আরে ভাই এটা তো চলতেছে, এটা তো শিওর, এটা তো সবাই জানে। যেখানে ভোটের যখন লিস্টটা বের হইলো তখন দেখা গেল ঢাকার 20টা আসনে আপনার প্রত্যেকটা জায়গায় জামাত অন্যান্য জায়গার ভোটার দেখা আছে, এবং ফিটের অ্যাপার্টমেন্টে 700 কত ভোটার আছে।
ঢাকা শহরে একটা বিল্ডিং এর একটাই অ্যাপার্টমেন্ট, মানে 1200 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের 700 কত ভোটার, সব জামাতের, ওই অ্যাপার্টমেন্টের মালিকও জামাত। তো এটা তো সবাই বুঝছে, কিন্তু ওনারা বুঝে নাই কেন? আমরা তো আগের থেকে বলে আইছি যে এইটাই হবে, এখন বলে আর লাভ কি?